নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আপনারা খেয়াল করে দেখেছেন যে প্রত্যেক দিনই আমরা রাজ্যের রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে আপনাদের কাছে প্রতিবেদন উপস্থাপিত করছি। আজ আমাদের যে রাজনৈতিক প্রতিবেদন সেটা পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়েই। কারণ পশ্চিমবঙ্গের যে রাজনীতি তাতে এই মুহূর্তে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে যে কে কার সঙ্গে, কে কোন জোটে যাচ্ছে, কে কার সঙ্গে কথা বলছে, আর কে আবার শেষ মুহূর্তে পাশ কাটিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন কিন্তু হিসেব বদলাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে এই রাজনৈতিক জট, রাজনৈতিক ডামাডোল যাই বলি না কেন সেটা প্রতিদিনই বাড়ছে। পারস্পরিক দোষারোপ, পারস্পরিক বক্তব্য, পাল্টা বক্তব্য বিভিন্ন রকম আমরা প্রতিদিনই শুনতে পাচ্ছি। ফলে যেটা হচ্ছে যে প্রত্যেক দিনই হিসেব বদলাচ্ছে, নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আবার ভাঙছে, ভাঙা গড়ার মধ্যে দিয়ে আমরা একটা ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যেমন ধরুন সেদিনকে বামফ্রন্টের বৈঠক ছিল, যেখানে বাম শরিক ফরওয়ার্ড ব্লক জানিয়েছে যে আইএসএফ কে নিয়ে তাদের আপত্তি আছে। আবার কদিন আগে কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা একলা চলরে নীতিতে এবারে নির্বাচন লড়বে। ফলে বাম কংগ্রেসের যে সমঝোতার যে আশা ছিল সেটা ভেঙে গেছে। নেতৃত্ব যাই বলুন না কেন, নিচুতলার বহু কর্মী কিন্তু এই সিদ্ধান্তে বেশ হতাশ। তার কারণ তারা দীর্ঘদিন ধরে একটা প্রায় 10 বছরের সময় ধরে একসঙ্গে নিচুতলায় বাম কংগ্রেস কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে এই জোট রাজনীতির পক্ষে লড়াই করেছেন। আজকে সেটা আচমকা ভেঙে যাওয়াতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে তাতে তাদের কিন্তু বেশ অনেক জায়গা থেকেই হতাশার কথাটাই উঠে আসছে। এরই মধ্যে আবার শোনা গেল সিপিআইএম কে ফোন করেছে মিম, আর ঠিক তখনই রাজ্য রাজনীতি তোলপাড়। তার আগেও রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। আমরা দেখেছি যে 2-3 দিন ধরে একটানা সকলের প্রশ্ন ছিল যে সিপিআই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে গেছিলেন। এই নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল, প্রচুর জলগোলা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। এই সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে একটা প্রবল চর্চা। বিজেপি, তৃণমূল, এমনকি মূলধারার মিডিয়াও সিপিআইএমকে আক্রমণ করতে ছাড়েনি। কিন্তু এই বিতর্কের মাঝেও হুমায়ুন কবির আবার বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন একের পর এক তৃণমূলের বিরুদ্ধে। এবং সেই যে অভিযোগ, হুমায়ুন কবির আজকে যেটা বলেছেন, আগামীকাল তার অন্য কথা বলেছেন, তারপরের দিন আবার অন্য কথা বলেছেন, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। একসময় হুমায়ুন কবির বললেন যে তৃণমূল তাকে অপমান করেছে। আবার এই 2 দিন আগে তিনি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন তৃণমূল নাকি তার সঙ্গে আসন সমঝোতার কথা বলছে। প্রশ্ন এখানেই জটিল। হুমায়ুন কবিরের বিষয়টা যদি আমরা একটু ভালো করে দেখি, গত বছরের 4 ডিসেম্বর তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবির। তিনি নিজে তখন বলেছিলেন পরের দিনে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন, দল ছাড়বেন। কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে হুমায়ুন কবির এখনো বিধায়ক ভরতপুরের। বিধানসভার বাজেট অধিবেশনেও তাকে দেখা গেছে তৃণমূলের বেঞ্চেই বসতে। তাহলে হুমায়ুন কবির কাদের বহিষ্কৃত, নাকি এটা রাজনৈতিক চাপ তৈরির একটা কৌশল, সেটা এখনো স্পষ্ট হয়নি। এর মধ্যে হুমায়ুন কবির নতুন একটা দলও তৈরি করেছেন, জনতা উন্নয়ন পার্টি। কিন্তু তার বাবরি মসজিদের ঘোষণায়, বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে যে ভিড়, যে সমাবেশ হয়েছিল, যে মানুষজন উপস্থিত ছিলেন যত সংখ্যায়, তার যে রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির যে সমাবেশ আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু সেই সংখ্যায় মানুষজন উপস্থিত হননি। এখন প্রশ্ন এর ফলে একটা উঠছেই যে হুমায়ুন কবিরের দল কি আদৌ ভোটের ময়দানে কোনো প্রভাব ফেলতে পারবে? এবার আসা যাক সব থেকে বড় প্রশ্নে। হুমায়ুন কবির একদিকে বলছেন তার দলের জন্ম তৃণমূলকে হটানোর জন্য, আবার অন্যদিকে দাবি করছেন প্রশাসন আর তৃণমূলের দালালদের মাধ্যমে তার কাছে তৃণমূলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। আর কি বলছেন হুমায়ুন? তিনি বলছেন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা 4 জেলায় 49টা আসনের মধ্যে তাকে নাকি 14টা ছাড়তে চেয়েছে তৃণমূল। তার স্পষ্ট বক্তব্য যে এই 49টা আসনের মধ্যে তিনি 35টা জিতবেন।
প্রশ্ন এখানেও যে তার এই দাবির বাস্তবতা কতটা। শুধু কিন্তু সংখ্যার হিসেবে যে গন্ডগোল তা নয়, হুমায়ুন কবিরের মন্তব্য বারবার বিতর্ক তৈরি করেছে। এই হুমায়ুন কবিরই একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, এই যখন তাকে বহিষ্কার করা হলো গত বছরের ডিসেম্বর মাসে, যে এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে তিনি ওয়েলকাম জানাবেন। আবার একই সঙ্গে তিনি বলছেন এখন মিমের সঙ্গে কথা চলছে, কখনো বলছেন সিপিআইএম এর সঙ্গে কথা চলছে, কখনো আবার আইএসএফ এর কথা বলছেন। যদিও এই হুমায়ুন কবির প্রসঙ্গে রাজনৈতিক মহলে যে গুরুতর অভিযোগ, সেটা কিন্তু লোকসভা নির্বাচনের সময়, শেষ লোকসভা নির্বাচনের সময় এই হুমায়ুন কবিরই হুমকি দিয়েছিলেন হিন্দু মুসলিম ভোট ভাগ করার। সম্প্রতি তিনি সেটা মেনেও নিয়েছেন, প্রকাশ্য সভা থেকে মেনে নিয়েছেন এবং তিনি বলেছেন তিনি অনুতপ্ত। বিজেপি করা হিন্দু কোটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করতে পারে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোট আনকোট বলছি হুমায়ুন কবিরের বক্তব্য, তিনি তার দলের জনসভা থেকে যে বক্তব্য রেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে হিন্দু ভোটারদের মনে আঘাত দিয়েছিলাম, আমি ক্ষমা প্রার্থী। হুমায়ুন কবির তো সেদিন এই কথা বললেন, কিন্তু কংগ্রেসের অধীর চৌধুরী বহুদিন আগে থেকেই এই অভিযোগ করে আসছিলেন। তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে তাকে এবং মোহাম্মদ সেলিমকে লোকসভা নির্বাচনে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল হুমায়ুন কবির। আমি যদি একটা কথা বলতে চাই, এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য, সারা মুর্শিদাবাদ জানে। এই অভিযোগ অধীর চৌধুরী আবারও করেছেন। ফলে রাজ্য রাজনীতি কিন্তু এখন বেশ উত্তপ্ত এই বিষয়গুলো নিয়ে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। প্রথমেই বলেছিলাম যে বামফ্রন্ট, বামেদের যে শরিক দল আছে সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, যতটুকু আমরা জানতে পেরেছি যে একাধিক বাম শরিক নাকি আইএসএফ এর বিষয়ে আপত্তি জানিয়েছেন। বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের নামটাই সামনে উঠে এসছে। যদিও বামফ্রন্টের বৈঠকের ভেতরে কি হচ্ছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, আর ওইরকম হাওয়ায় খবর ভাসিয়ে দিতেও আমরা রাজি নই। কিন্তু এটা প্রকাশ্যেই এসছে যে ফরওয়ার্ড ব্লক তীব্র আপত্তি জানিয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন? বলছেন হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলবো। আবার মিম প্রসঙ্গে তিনি বলছেন যে এখনো আমি সিদ্ধান্ত নিইনি, এখনই কিছু বলতে পারছি না। কাজেই তার অবস্থান হ্যাঁ বা না সেটা স্পষ্ট নয়। মানে এখান থেকেও কিন্তু যে কোনো একটা সমীকরণের স্পষ্ট ধারণা আমরা পাবো সেটা হচ্ছে না। যদিও এইসব জল্পনার মাঝেই সিপিআইএম কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। মোহাম্মদ সেলিম যেমন পরিষ্কারভাবেই বলেছেন যে ভোট এলেই বিজেপির দালালরা নতুন দল তৈরি করে, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছেন। আরো বলেছেন সিপিআইএম কোনো দালালের মাধ্যমে রাজনীতি করে না। আর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন মিম প্রসঙ্গে? একটা সংবাদ মাধ্যমে ভেসে এসেছিল যে মিমের কেউ নাকি সিপিআইএম এর সঙ্গে কথা বলেছিল বা সিপিআইএম এর কেউ মিমের সঙ্গে কথা বলেছিল, এরকম একটা শোনা যাচ্ছে 2-3 দিন থেকে। তাও সেই প্রসঙ্গে সুজন চক্রবর্তী কি জানালেন? এবার আবার মিম বলে কেউ একটা নাকি দাবি করেছে যে সিপিআইএম এর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আমি সেটাকে এগ্রি করছি না। রামসার যদুমধু কে কি বললো সব উত্তর দেওয়ার কোনো মানে হয় না। সুজন চক্রবর্তী বলেন কে কি বললো তার জবাব দেওয়ার মতো কোনো মানে হয় না। বিজেপির পারপাস সার্ভ করতে অন্য রাজ্যে মিমকে ব্যবহার করা হয়, এই চর্চা আমরা মোটামুটি জানি। সিপিআইএম এর লড়াই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সেকুলার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু তত জটিল হয়ে যাচ্ছে। যেটা দিয়ে শুরু করেছিলাম সেখানেই আবার এসে পৌঁছলাম। কংগ্রেসের একলা চলো নীতি নেওয়ার পরে ভোট যে চতুর্মুখী হবে তা প্রায় নিশ্চিত, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে ভোট কি পঞ্চমুখীও হতে পারে, 5মুখী প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পারি।
হুমায়ুন কবির কি আদৌ কোনো সমীকরণ ভাঙতে পারবেন, নাকি তিনি শুধুই দর কষাকষির জায়গা তৈরি করছেন? এই প্রশ্নের উত্তর দেবে সময়। আমরাও নজরে রাখছি পশ্চিমবঙ্গের রাজনীতির প্রতিটি মোড়। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয় খবরে থাকুন। নজর রাখুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামে, এবং অবশ্যই পড়ুন আমাদের নিউজ পোর্টাল www.peoplesreporter.in। নমস্কার।